আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলায় 2 ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, পররাষ্ট্রমন্ত্রী আরাগোছি। পুতিনকে গাজা শান্তি বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ ট্রাম্পের। গাজায় যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না। 8টি যুদ্ধ থামানোর পরও নোবেল পুরস্কার পেলাম না, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্য নই। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাতের পর যে সাময়িক স্বস্তি বা যুদ্ধবিরতির আশা করা হচ্ছিল, তা আবারও বড় ধরনের হোঁচট খেয়েছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে যুদ্ধবিরতির শর্তগুলো একপাশে সরিয়ে রেখে আবারও গাজায় বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে 2 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক মহল এই অঞ্চলে একটি স্থায়ী শান্তির পথ খুঁজছে। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি এই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলছে, তবে এই প্রাণহানির ঘটনাটি প্রমাণ করে যে পরিস্থিতি কতটা নাজুক। সংবাদমাধ্যমগুলো বলছে গাজার মানবিক পরিস্থিতি আগে থেকেই অত্যন্ত শোচনীয় ছিল এবং এই নতুন হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়ে গেছে। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে নিহতদের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব পরিস্থিতির আপডেট রাখেন তারা জানেন যে এই ধরনের হামলা শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকার ক্ষতি করে না, বরং পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে কয়েক ধাপ পিছিয়ে দেয়। গাজার সাধারণ মানুষ যেখানে একটু শান্তির আশায় দিন গুনছেন, সেখানে এই ধরনের অস্থিরতা তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। আমরা যখন এই খবরটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, তখন সেখানে উদ্ধার তৎপরতা চলছে এবং নতুন করে হামলার কোনো আশঙ্কা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তবে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাও ব্যর্থ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই সংঘাত নিরসনে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। মূলত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে প্রতিটি প্রাণহানি একটি অপূরণীয় ক্ষতি এবং গাজার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের বিমান হামলা সাধারণ নাগরিকদের জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত এই বৈশ্বিক সংকটগুলো সম্পর্কে সচেতন থাকা এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়া। পুরো বিশ্বের নজর এখন এই ঘটনার পরবর্তী পরিস্থিতির দিকে, কারণ এর ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে সামনের দিনগুলোতে সেখানে শান্তি ফিরবে কিনা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এক কঠোর হুঁশিয়ারি বার্তা এসেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সরাসরি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি তাদের শক্তি বা ধৈর্যের পরীক্ষা নিতে চায়, তবে ইরান যে কোনো ধরনের যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই বক্তব্যটি বর্তমান বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। আরাকচি স্পষ্টভাবে বলেছেন যে ইরান কখনোই গায়ে পড়ে ঝগড়া করতে চায় না, কিন্তু তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থে আঘাত আসলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। এই ধরনের কড়া মন্তব্য সাধারণত তখনই আসে যখন 2 দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার পথ সংকুচিত হয়ে যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক মাসগুলোতে পারস্য উপসাগর এবং আশেপাশের অঞ্চলে সামরিক মহড়া এবং পাল্টাপাল্টি হুমকি অনেক বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগের বিপরীতে ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে। আরাকচি আরও যোগ করেছেন যে ইরান একটি দায়িত্বশীল দেশ হিসাবে
আঞ্চলিক স্থিতিশীলতা চায়, কিন্তু সেই স্থিতিশীলতা বজায় রাখার অর্থ এই নয় যে তারা যে কোনো চাপ মুখ বুজে সহ্য করবে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন নির্বাচনের পরিবর্তনের প্রেক্ষাপট বা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করেই এই তেজস্বী বক্তব্য এসেছে। সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন জাগছে, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতের দিকে মোড় নেবে? আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী সব আপডেট দ্রুত পেতে পারেন। ইরানের এই অবস্থানের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা প্রস্তুতি এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন। তেহরান মনে করে যে তারা যদি এখন নমনীয়তা দেখায় তবে ভবিষ্যতে তাদের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করা হতে পারে। তাই কৌশলগতভাবেই তারা এই হার্ডলাইন বা কঠোর অবস্থান বেছে নিয়েছে। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা এখনও মনে করেন যে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব যদি উভয় পক্ষই সদিচ্ছা দেখায়। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই দ্বন্দ্ব শুধুমাত্র এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো বিশ্বের জ্বালানি বাজার এবং অর্থনৈতিক ব্যবস্থার উপরও প্রভাব ফেলছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে, যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায়। বিশ্ব রাজনীতিতে চমক দেওয়া যার স্বভাব, সেই ডোনাল্ড ট্রাম্প আবারও এক অভাবনীয় প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে গাজা শান্তি বোর্ডে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপটি অনেককেই অবাক করেছে, কারণ সাধারণত মধ্যপ্রাচ্যের সংকটে রাশিয়ার অংশগ্রহণ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে কিছুটা দ্বিধা থাকে। তবে ট্রাম্প মনে করেন, যদি বিশ্বের প্রধান শক্তিগুলো এক টেবিলে বসে আলোচনা না করে, তবে গাজার এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভব নয়। ট্রাম্পের মতে পুতিনের মতো একজন প্রভাবশালী নেতার উপস্থিতি শান্তি প্রক্রিয়াকে আরও শক্তিশালী এবং কার্যকরী করে তুলবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে অতীতে যেভাবে বড় বড় সংকট নিরসনে শক্তিশালী দেশগুলো একসাথে কাজ করেছে, গাজা ইস্যুতেও তেমনই একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প সবসময়ই নিজেকে একজন দক্ষ সমঝোতাকারী বা ডিল মেকার হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন। তার এই আমন্ত্রণ কি সত্যি শান্তির পথে কোনো বড় পরিবর্তন আনবে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক কৌশল? তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক চলছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে পুতিনকে এই প্রক্রিয়ায় যুক্ত করার মাধ্যমে ট্রাম্প হয়তো বিশ্ব রাজনীতিতে রাশিয়ার গুরুত্ব স্বীকার করে নিচ্ছেন, অথবা এটি একটি বহুমুখী কূটনৈতিক চাল। তবে গাজার মানুষ, যারা দিনের পর দিন সংঘাতের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের জন্য আলোচনার টেবিলের এই পরিবর্তনগুলো তখনই অর্থবহ হবে যখন তারা বাস্তবে এর সুফল পাবেন। ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। পুতিন যদি এই আমন্ত্রণে সাড়া দেন, তবে এটি হবে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় একটি কূটনৈতিক ঘটনা, কারণ বর্তমানে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্কে টানাপোড়েন চলছে, এবং এমন পরিস্থিতিতে একটি সাধারণ লক্ষ্য বা শান্তির উদ্দেশ্যে তাদের এক হওয়া বিশ্ব শান্তির জন্য একটি ইতিবাচক বার্তা হতে পারে। তবে এই ধরনের প্রস্তাব বাস্তবায়নের পথে অনেক বাধা রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন দেশের স্বার্থের সংঘাত। ট্রাম্পের এই সাহসী বা বিতর্কিত সিদ্ধান্ত যাই বলি না কেন, এটি আবারও প্রমাণ করল যে বিশ্ব রাজনীতির মঞ্চে সবসময়ই নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা থাকে। আমরা পরবর্তী খবরগুলোতে নজর রাখব যে ক্রেমলিনের পক্ষ থেকে এই প্রস্তাবের বিপরীতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে কিনা। গাজার ভবিষ্যৎ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা কল্পনা চলছে, তখন একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত তথ্য সামনে এসেছে। জানা গেছে যে গাজায় যুদ্ধ পরবর্তী শান্তি বজায় রাখার জন্য যে আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা করা হচ্ছে, সেখানে তুরস্ক এবং কাতারের সেনাদের কোনো স্থান হবে না। এই খবরটি ওই অঞ্চলের ভূ-রাজনীতিতে একটি বড় আলোড়ন সৃষ্টি করেছে। তুরস্ক এবং কাতার উভয়ই ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় এবং মানবিক সহায়তা প্রদানে সামনের সারিতে থেকে কাজ করে আসছে। কিন্তু কেন তাদের এই আন্তর্জাতিক বাহিনী থেকে বাদ দেওয়া হচ্ছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অনেক কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিচ্ছে যে এই সিদ্ধান্তের পেছনে আঞ্চলিক এবং পশ্চিমা কিছু দেশের প্রভাব রয়েছে, যারা হয়তো এই দুটি দেশের ক্রমবর্ধমান প্রভাবকে সন্দেহের চোখে দেখছে।
তুরস্কের সামরিক সক্ষমতা এবং কাতারের কূটনৈতিক দক্ষতা সারা বিশ্বে স্বীকৃত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় কাতার সবসময়ই বড় ভূমিকা পালন করে থাকে। এমতাবস্থায় তাদের বাদ দিয়ে গঠিত কোনো আন্তর্জাতিক বাহিনী কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ। গাজার পুনর্গঠন এবং নিরাপত্তা নিশ্চিত করা একটি বিশাল চ্যালেঞ্জ এবং এর জন্য স্থানীয় মানুষের আস্থা অর্জন করা জরুরি। তুরস্ক এবং কাতার সাধারণত ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য দেশ হিসেবে পরিচিত, তাই তাদের অনুপস্থিতি শান্তি বাহিনীকে হয়তো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আপনাদের কি মনে হয়, তুরস্ক এবং কাতারকে বাদ দিয়ে কি গাজায় স্থায়ী শান্তি আনা সম্ভব? কমেন্ট করে আমাদের জানান। এই সিদ্ধান্তের ফলে তুরস্ক এবং কাতারের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে যারা এই সিদ্ধান্তের পক্ষে, তারা হয়তো মনে করছেন যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এমন কোনো দেশ বা বাহিনীকে দায়িত্ব দেওয়া উচিত যাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ নেই। তবে বাস্তব চিত্র হল, মধ্যপ্রাচ্যের রাজনীতি এতটাই জটিল যে সেখানে পুরোপুরি নিরপেক্ষ থেকে কোনো সমাধান বের করা প্রায় অসম্ভব। এই নতুন সমীকরণটি আগামী দিনে গাজার শাসন ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে যা রীতিমতো ভাইরাল হয়েছে এবং সর্বত্র আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প আক্ষেপ করে বলেছেন যে তিনি অন্তত ৮টি বড় যুদ্ধ থামানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু তবুও তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। এই আক্ষেপের পরপরই তিনি একটি কঠোর বার্তা দিয়েছেন যে যেহেতু তার কাজের স্বীকৃতি দেওয়া হয়নি, তাই এখন থেকে তিনি শুধু শান্তি নিয়ে ভাবতে বা কাজ করতে বাধ্য নন। ট্রাম্পের এই বক্তব্যটি মূলত তার ব্যক্তিগত অনুভূতি এবং রাজনৈতিক অবস্থানের একটি প্রতিফলন। তিনি প্রায়ই দাবি করেন যে তার শাসনামলে নতুন কোনো যুদ্ধ শুরু হয়নি এবং তিনি উত্তর কোরিয়ার সাথে আলোচনা থেকে শুরু করে আব্রাহাম অ্যাকর্ডস বা মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তিতে বড় ভূমিকা পালন করেছেন, কিন্তু নোবেল কমিটি তাকে মূল্যায়ন করেনি বলেই তার অভিযোগ। ট্রাম্পের এই বক্তব্যটি একাধারে হাস্যকর এবং চিন্তার খোরাক যোগায়। অনেকে মনে করেন ট্রাম্প হয়তো এর মাধ্যমে বোঝাতে চাইছেন যে এখন থেকে তার নীতি হবে আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থ সবার আগে, সেখানে বিশ্বের শান্তি রক্ষার দায়ভার তিনি একা নেবেন না। এই ধরনের কড়া ভাষা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন নির্দেশ করে। ট্রাম্পের অনুসারীরা মনে করেন যে তাকে অবমূল্যায়ন করা হয়েছে, অন্যদিকে সমালোচকরা বলছেন যে শান্তি রক্ষা কোনো পুরস্কার পাওয়ার আশায় করা উচিত নয়। বিশ্ব শান্তি বজায় রাখা একটি নৈতিক দায়িত্ব এবং এটি ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে অনেক বড়। তবে ট্রাম্পের এই মন্তব্য থেকে বোঝা যায় যে সামনের দিনে তার পররাষ্ট্রনীতি আরও বেশি আক্রমণাত্মক বা স্বার্থকেন্দ্রিক হতে পারে। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজনটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ট্রাম্পের মতো একজন ব্যক্তিত্ব যখন এমন খোলামেলা কথা বলেন, তখন তা বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তোলে। এই বিতর্কই আসলে রাজনীতির আসল সৌন্দর্য। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।